একটা দিন, শুধু একটা দিন যদি আপনি নিজের জন্য রাখতে পারেন শহরের কোলাহল থেকে একটু দূরে, একটা অন্যরকম জায়গায়, কোথায় যাবেন? চলুন আজ আপনাদের নিয়ে যাই হুগলি জেলার এক প্রাচীন জনপদে, খানাকুল। আর হুগলি খানাকুলে কীভাবে আসবেন এবং কখন আসবেন, সাথে বিভিন্ন যে দ্রষ্টব্য স্থানগুলো ঘুরবো সেগুলো কখন খোলে এবং কখন বন্ধ হয়, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। সাথে আপনি কোথায় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন সেই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। এই জায়গারই এক অংশ কৃষ্ণনগর, যাকে একসময় বলা হতো দ্বিতীয় নবদ্বীপ, আর অনেকে বলেন গুপ্ত বৃন্দাবন। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার এক প্রাচীন জনপদ খানাকুলে কৃষ্ণনগরে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রাচীন গোপীনাথজিউ মন্দিরের সামনের মাঠে। এখানে এসে প্রথম দেখাতেই একটা জিনিস বুঝতে পারবেন, এটা শুধু একটা মন্দির নয়, এ যেন ইতিহাস, ভক্তি আর বাংলার পুরনো ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায়। মন্দিরের সামনে এই বিশাল মাঠের মধ্যে ছড়িয়ে আছে বহু ইতিহাস। এখানেই রয়েছে শিব মন্দির, রাসমঞ্চ, দোলমঞ্চ আর সেই বিখ্যাত প্রাচীন বকুল গাছ, যাকে স্থানীয় মানুষ আজও সিদ্ধ বকুল বা বকুল কুঞ্জ নামে চিনে থাকে। এই গাছটির সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো বছরের বেশিরভাগ সময় ফুলে ভরা থাকে, কিন্তু কখনো ফল হয় না। এমনকি বহুবার বন্যার জলে গাছের গোড়া দিনের পর দিন ডুবে থাকলেও গাছটির কোনো ক্ষতি হয়নি। লোকমুখে শোনা যায় একসময় বহু পণ্ডিত এই গাছের নিচে বসেই ধ্যান করতেন। জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও এই গাছের নিচে এসে অভিরাম গোস্বামী ও অন্যান্য ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই থেকেই এই জায়গা ধীরে ধীরে গুপ্ত বৃন্দাবন এবং দ্বিতীয় নবদ্বীপ নামে পরিচিত হয়ে ওঠে। রাজা রামমোহন রায়ের জন্মভূমি রাধানগরে ঠিক উল্টো দিকেই এই কৃষ্ণনগর গ্রাম। সপ্তদশ শতকে যাদবেন্দ্র চৌধুরী ও তার পৌত্র বংশীধর চৌধুরী পণ্ডিত নারায়ণ ঠাকুরের সহায়তায় প্রায় ৩০০টি গ্রাম নিয়ে খানাকুল কৃষ্ণনগরে সমাজ গড়ে তোলেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সেরা কুলীন ও পণ্ডিতেরা এখানে বসবাস করতেন। শিক্ষা, সংস্কৃতি আর আধ্যাত্মিকতায় ভরপুর ছিল এই অঞ্চল। তখন বলা হতো নবদ্বীপ ছাড়া এত পণ্ডিত আর কোথাও নেই, তাই এই জায়গা পরিচিত হয় দ্বিতীয় নবদ্বীপ নামে। এই খানাকুল তখন হয়ে উঠেছিল বাংলার এক আদর্শ কেন্দ্র। আজও দীর্ঘদিনের প্রথা মেনে খানাকুলের মানুষ এই প্রাচীন বকুলকুঞ্জের নিচেই ৬০০ বছরের প্রাচীন দোল উৎসবে মেতে ওঠেন। এখানে দোল উৎসব চলে দুদিন ধরে। দোলের আগের দিন হয় ন্যাড়া উৎসব আর দোলের দিন চাঁচর। ভোরবেলা বৃন্দাবনের রীতি অনুসারে ফুল দোল আরতি হয়, তারপর সকাল জুড়ে রঙের খেলা আর বিকালে শুরু হয় আবির উৎসব। স্থানীয় মানুষদের সঙ্গে বাইরের বহু ভক্ত এই উৎসবে যোগ দেন। চারপাশে কীর্তন, আবির, ভক্তি আর আনন্দে পুরো এলাকা যেন অন্য এক জগতে বদলে যায়। এবার চলুন বিশাল এই সিংহদ্বার পেরিয়ে মন্দিরের দিকে এগোনো যাক। উপরে লেখা রয়েছে দ্বাদশ গোপালের প্রথম গোপাল প্রভু অভিরাম গোপালের শ্রীপাঠ। প্রবেশ করতেই চোখে পড়ে গোপীনাথ জীবের সুন্দর একটি উদ্যান। রঙিন ফুলে ভরা এই জায়গাটা যেন আরও মনকে শান্ত করে দেয়। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। সামনে রয়েছে বিশাল একটি পুকুর, পুরনো মন্দির আর জলের প্রতিফলন মিললে দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগে। চলুন এবার মন্দিরের দিকে যাই এবং জেনে নিই এই মন্দিরের ইতিহাস। কথিত আছে ১৪০০ শকাব্দে বা ১৪৭৮ খ্রিস্টাব্দে অভিরাম গোস্বামীর আবির্ভাব। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সখা এবং শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর পারিষদ। বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে তিনি ছিলেন ভরত, দাপরে শ্রীরাম সখা এবং কলিযুগে শ্রী চৈতন্যের দ্বাদশ গোপালের অন্যতম। চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে নিত্যানন্দ অবধূত তার ১২ জন পরিষদকে গোপাল নামে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছিলেন। অভিরাম গোস্বামী ছিলেন তাদের অন্যতম। মহাপ্রভু দ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোস্বামী, তার সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দিরের ইতিহাস। মহাপ্রভুর কাছ থেকে ফিরে এসে
তিনি বৈষ্ণব ধর্মে ব্যাপক প্রচার করতে শুরু করেন। কৃষ্ণনগরে থাকার সময় অভিরাম গোস্বামী একদিন স্বপ্নাদেশ পেয়ে একটি সরোবর থেকে, যা বর্তমানে রামকুণ্ড নামে পরিচিত, সেখান থেকে গোপীনাথ জিউ বিগ্রহ উদ্ধার করেন এবং তার উপাস্য দেবতাকে পর্ণকুটিরে স্থাপন করে নিত্য পুজো শুরু করেন। পরে বর্তমান নবরত্ন মন্দিরটি স্থাপন করেন গোপালনগর গ্রামের বাসিন্দা নারায়ণ সিংহ। এই মন্দির গড়ারও এক আশ্চর্য ঘটনা রয়েছে। নারায়ণ সিংহ মহাশয় সস্ত্রীক পুরী জগন্নাথ ধামে কৃষ্ণনগরে পথ দিয়ে যাচ্ছিলেন। পথে এক ব্রাহ্মণের বেশে গোপীনাথ দেখা দিয়ে বলেন, এখানে যদি জগন্নাথের দর্শন পাও তাহা হইলে এত কষ্ট করা কি প্রয়োজন। এই বলে ব্রাহ্মণ জগন্নাথ রূপে প্রথমে দর্শন দিয়ে, তারপর গোপীনাথ রূপে দর্শন দিয়ে নারায়ণ সিংহকে এখানে তার জন্য শ্রী মন্দির নির্মাণে আদেশ দিলেন। 1765 খ্রিস্টাব্দে নির্মিত হয় এই বিশাল নবরত্ন মন্দির। মন্দিরের বিশালতা যেমন মুগ্ধ করে, ঠিক তেমনই মন ছুঁয়ে যায় এর গায়ে থাকা টেরাকোটার কাজ। প্রতিটি খোদাই যেন ইতিহাসে কোনো দৃশ্যকে তুলে ধরে। আর মন্দিরের সামনে উঠোনে বেশ বড় একটা আলপনা আঁকা রয়েছে। এই মন্দিরে কিছুটা অংশ ভেঙে যাওয়ার পরই গড়ে উঠেছে 70 ফুট উঁচু বাংলার প্রাচীন রেখদেউল শিল্পের রীতি ধাঁচে মন্দিরটি। বাংলার 1299 সালে চেতুয়া, দাসপুর, মন্দারণ, খানাকুল ও বালি দেওয়ানগঞ্জের ধীবর মণ্ডলী এই মন্দির নির্মাণ করেন, যেখানে কালো কোষ্ঠী পাথরের নয়নাভিরাম গোপীনাথ জিউ প্রতিষ্ঠিত। মন্দিরের মধ্যে বলরাম, মদনমোহন, গোপাল ও অভিরাম গোস্বামীর মূর্তি নিয়মিত পূজিত হয়। মন্দিরের সামনে রয়েছে বিরাট প্রশস্ত নাট মন্দির। গোপীনাথ জিউ মন্দিরে নিয়মিত ভোগের ব্যবস্থা আছে এবং আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এর জন্য সকাল 9:30টার মধ্যে কুপন কাটতে হবে। কুপন মূল্য 100 টাকা। ভোগের স্বাদ আর পরিবেশন দুটোই মন ভরিয়ে দেওয়ার মতো। পাশেই আরও একটি মন্দির রয়েছে, রাধাকান্ত মন্দির। সামনে এটি হচ্ছে গোপীনাথ জিউ মন্দির এবং আমি এখন এখানে প্রবেশ করবো। এটা হচ্ছে রাধাকান্ত মন্দির। তো চলুন ভিতরে যাই। এই সবে জাস্ট মন্দিরের দরজা ওপেন হলো। ঠাকুরমশাই এখনও যাচ্ছেন মন্দিরের গর্ভগৃহের দরজা খোলার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি রাধাকান্ত জিউ মন্দির প্রাঙ্গণে, আর আমার সামনে হচ্ছে রাধাকান্ত জিউ মন্দির। এই যে রাধাকান্ত জিউ মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে এক রত্ন বিশিষ্ট মন্দির, আর মন্দিরের গায়ে কিন্তু পুরো টেরাকোটা ভর্তি রয়েছে। রাধাকান্তজি ছিলেন খানাকুলের বিখ্যাত সর্বাধিকারী বংশের কুলদেবতা। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন রামনারায়ণ মুন্সি। তিনি মারা যাওয়ার পর তাঁর দ্বিতীয় পুত্র মথুরামোহন এই নির্মাণের কাজ শেষ করেন। মন্দিরটা অনেকটা এলাকা জুড়ে। 1840 সালে সম্পূর্ণ হওয়া এই মন্দিরটির আয়তনে যেমন বিশাল, শিল্প সৌন্দর্য তেমনই অনন্য। বর্গাকার মন্দিরের গর্ভগৃহের উপর 4 চালা শৈলীর একচূড়া মন্দির। পোড়ামাটির অলঙ্করণে মন্দিরটি সজ্জিত। বহু পৌরাণিক দৃশ্য, লতা পাতা, ফুল ও পাখির অলঙ্করণে মন্দিরটি অপরূপ। মন্দিরের মধ্যে আছেন রাধাকান্ত বিগ্রহ। আর এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে পবিত্র রত্নাবলী শক্তিপীঠ। সেখান নিয়েই থাকছে আমাদের পরবর্তী যাত্রা। খানাকুলের এই গোপীনাথ জিউ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার ইতিহাস, স্থাপত্য, ভক্তি আর সংস্কৃতির এক জীবন্ত স্মৃতি। যদি কখনো একদিনের জন্য শহরের বাইরে কোথাও যেতে চান, তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার তালিকায় রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি এর আগে এখানে এসেছেন।